ডিএ মামলা এবং ডিএ আদতেও পাবো কিনা সেটা জানতে চাইছেন। বলছে সংবাদ মাধ্যম যুদ্ধ নিয়ে ব্যস্ত, নির্বাচনী রাজনীতি নিয়ে ব্যস্ত, ডিএ মামলাটার কোথায় কি দাঁড়িয়ে আছে, কি হলো, ডিএ কি আদতেও পাবো? দেখুন, ডিএ পাবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আপনার যদি মূল স্যালারিটাই একটা সময় না পান, একবার ভাবুন, আপনি লড়াই করছেন ডিএর জন্য, আমাদের কোষাগার এমন হচ্ছে না তো যে এই নির্বাচনের পরে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার মতন জায়গায় থাকবে না সরকার? প্রশ্ন রাখছি আমি, যারা অর্থনীতিবিদ তারা নিশ্চয়ই বলবেন। খবর বিভিন্নভাবে বুঝতে পারা যায়, সেটা হলো ইতিমধ্যেই স্যালারি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সরকার। ডিএ তো অনেক দূরের কথা, ডিএ আপনি সুপ্রিম কোর্টের রায়ের পরেও পাননি। আদালত অবমাননার মামলা জারি করা হলো, কবে শুনানি হবে, কিভাবে ম্যানেজ হবে, আদতেও হবে কিনা আপনি জানেন না। ডিএ দেবে না সরকার, এটাই আমি আপনাদের বলেছিলাম, নানা অজুহাত দেবে। এটা খারাপ লাগে যে আপনার আমার পেশা যদি অন্য রাজ্যের সাথে তুলনা করি, অন্য দেশের সাথে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে তুলনা করি, তাহলে তাদের বেতন আর আমাদের বেতন কত কম, কত পোর বেতন পাই আমরা। দিনের পর দিন আমরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছি, সেটা নিয়ে আমরা আতঙ্কিত। আইন আদালত সরকার মানছে না, সেটা একটা দিক। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই নির্বাচনের পরে সরকারের যে আর্থিক অবস্থা তৈরি হবে, তাতে বিশেষ করে শিক্ষক কুল, পঞ্চায়েত, পুরসভার কর্মী, তাদের বেতনটা নিয়মিত হবে তো? যারা অধ্যাপক আছেন বিশ্ববিদ্যালয়ে, খোঁজ খবর যদি একটু রাখেন, তাহলে আপনারা এই সময় যেটা দেখতে পাচ্ছেন, যে আপনার যদি ওখানে গেস্ট প্রফেসর থাকে, অনেক জায়গায় গেস্ট প্রফেসরের টাকা দেওয়া হয়নি, মানে মাইনার গেস্ট প্রফেসরের টাকা দেওয়া হয়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি সে গতবার অনুদান 3 কোটি টাকা পেয়ে থাকে, তাহলে এবার সেটা কমিয়ে অর্ধেক করা হয়েছে, কোনো জায়গায় সেটাও একেবারেই দেওয়া হয়নি। এদিকে 75 টাকার বাইরে গিয়ে আপনি ছাত্রছাত্রীদের বেতন বাড়াতে পারবেন না। বহু ধনী ছাত্রছাত্রীও আমাদের কাছে পড়ে, তাদেরকে বেতন বাড়ানোর কোনো সুযোগ নেই। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো চলবে কি করে? বিশ্ববিদ্যালয়কে আপনি প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক দিচ্ছেন না, বিশ্ববিদ্যালয় বাধ্য হচ্ছে অতিথি অধ্যাপক রাখতে কোর্স কমপ্লিট করার জন্য। কারণ আপনারা জানেন, বিশ্ববিদ্যালয় স্তরে চাইলেও একজন শিক্ষক সব সাবজেক্ট পড়াতে পারে না, এতটাই স্পেশালাইজ থাকে। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক দিয়ে সব কাজ চাইলেও করাতে পারবে না। মানে তাকে যদি আপনি কোমরে দড়ি বেঁধে বলেন যে সকাল 5টার থেকে শুরু করতে হবে রাত্রি 12টা পর্যন্ত, তাতেও লাভ হবে না। তার কারণ বিশেষ করে উচ্চশিক্ষায় স্পেশালাইজেশন আছে। ফলে শিক্ষক আপনি দিচ্ছেন না, অতিথি শিক্ষক দিয়ে আমরা চালাচ্ছি। সেই অতিথি শিক্ষকদের বেতন সরকার দিচ্ছে না, শিক্ষা দপ্তর দিচ্ছে না, পাঠাচ্ছে না। আবার শিক্ষাকর্মী নেই, নিয়োগ করতে ইচ্ছেন না। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বাধ্য হচ্ছে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ করতে।
সেই শিক্ষক কর্মীদের বেতন ঠিক মতন আসছে না। এটা অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়েরই গল্প। স্কুলগুলোতে বছরে স্কুলটা চালানোর জন্য মিনিমাম যে ডেভেলপমেন্ট ফান্ড থাকার কথা, সেটাকে কম্পোজিট গ্র্যান্ট বলে, সেই কম্পোজিট গ্র্যান্ট আপনি দিচ্ছেন না। আমি পিডাব্লিউডি থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর, বিভিন্ন দপ্তরের, পুলিশ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন সমেত বা বিভিন্ন পুরসভা, সব জায়গায় খবর নেওয়ার চেষ্টা করেছি আমার মতন করে। আমি দুঃখের সাথে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, আমার ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে যে এই নির্বাচনের পরে রাজ্যের আর্থিক অবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছবে, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার আর বেকার ভাতা দেওয়ার পরে যেভাবে ঋণ সরকার করছে, হাত গুটিয়ে দিবে না তো সরকার? হাত তুলে দিবে না তো? যে কেবলমাত্র অশোক স্তম্ভের সাথে যুক্ত সরকারি কর্মচারী বাদে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের দায় আমরা নেব না? অনেকেই ভাবছিলেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ঢুকে গেলে হয়ে গেল সমস্যা সমাধান। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম মানেটা কি? অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো যে আর্থিক অটোনমি আছে, সেই অটোনমিটাকে রাজ্য সরকার নিয়ে নিতে চাইছে যে কোনো মূল্যে। যাদবপুর সমেত কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ গড়ে তোলায় সেটা পারেনি। সেখানে ব্যবস্থা, মানে রাজ্য সরকারের যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম আছে তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার অর্থ হলো যে আলাদা করে আর্থিক কোনো সঙ্গতি বিশ্ববিদ্যালয়গুলো থাকবে না। বেতন ভাতা থেকে শুরু করে পেনশন সব রাজ্য সরকারের মর্জির উপর নির্ভর করবে। আমরা অনেকে মনে করলাম যে যে বিশ্ববিদ্যালয়গুলো যায়নি হয়তো তাদেরই সমস্যাটা হচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম যারা গেছে সেরকম বিশ্ববিদ্যালয়েরও 40-50 সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না, শিক্ষকরা লাইনে আছে পেনশনের জন্য। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে গেলেই আপনার পেনশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পরের মাসে, এমন অভিজ্ঞতা কিন্তু নয়। নির্বাচন আসছে, আপনারা কেবল এসআইআর পর্বে থাকবেন, মানে এসআইআর নিয়ে আমরা শুধু আলোচনা করছি। দেখুন, যা ভেতরের খবর আমি নিয়েছি তাতে এসআইআর এর শেষ পর্যন্ত সবার, মানে বেশিরভাগ নামই ক্লিয়ার হবে, কিছু নাম বাদ দিলে। ওরা 60 লক্ষ মানুষ যাদের হিয়ারিং, যাদের ভেরিফিকেশন চলছে, দ্রুততার সাথে ভেরিফিকেশন হচ্ছে। আমার ধারণা 9 তারিখের মধ্যে একটা বিপুল সংখ্যক মানুষের নাম নর্মাল ভোটার তালিকায় উঠে যাবে। কিন্তু তা নিয়ে রাজনীতি চলছে। আমাদের প্রতিদিনের সমস্যাগুলো আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। আমাদের বেতনের সমস্যা, ডিএর সমস্যা, পেনশনের সমস্যা, স্থায়ী সমস্যা, স্থায়ীকরণের সমস্যা সব ভুলে যাচ্ছি আমরা এসআইআর 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 আর হিন্দু মুসলমানের রাজনীতিতে। এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে যখন আগামী দিনে সরকারি কর্মচারী সমেত শিক্ষক, শিক্ষাকর্মী তাদের বেতন ভাতা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে, ডিএ তো অনেক দূরস্থ, সেই সময় কিন্তু আমাদের পেশাদার সংস্থাগুলো, মানে পেশাদারি সংগঠনগুলো দায়িত্ব পালন করতে পারছে না। কেন পারছে না? সবটাই কি শাসক দলের অত্যাচারে? ব্যাপারটা একেবারেই তা নয়। ধরুন, তৃণমূল শিক্ষক সংগঠন কিছু করবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা যে কোনো মূল্যে তৃণমূলকে ধরে রাখতে চাইছে। তাতে যদি তাদের বেতন না থাকে তাতেও কিছু যায় আসে না, তাতে যদি তারা পেনশন না পান তাতেও কিছু যায় আসে না। তারা
আদর্শগতভাবে তৃণমূল কংগ্রেসকেই শেষ কথা মনে করেন, ফলে তারা বিনা বেতনে চাকরি করবেন, বিনা পেনশনে চাকরি করবেন। এটা তারা কার্যত তাদের মনোভাবে এটাই প্রকাশ করেন। তারা ডিএ চান না। ডিএ নিয়ে আলোচনা হলে তৃণমূলের শিক্ষকরা বিরোধিতা করেন, ডিএ নিয়ে আলোচনা হলে তৃণমূলের লোকজন স্টুডিওতে বিরোধিতা করেন। ফলে ওনাদের না চাই ডিএ, না চাই বেতন, না চাই পেনশন, সিস্টেম ভেঙে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। তৃণমূল থাকলেই হলো, শাসন ক্ষমতা থাকলেই হলো, পুলিশ থাকলেই হলো। কিন্তু যারা পেশাদার সংস্থা আছে, আমি কয়েকটা নাম বলছি, যেমন প্রাথমিক শিক্ষক সংগঠনের কিছু সংস্থা আছেন, প্রধান শিক্ষকদের সংগঠন আছেন, আবার ওয়েবকুটার মতন মানে সর্বভাবনার সংগঠনও আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। তাদের কিন্তু এই নির্বাচনে বুঝে নেওয়ার নির্বাচন, তাদের জন্য তাদের এই নির্বাচনটা কিন্তু বুঝে নেওয়ার নির্বাচন। আপনারা যদি নিজেদের তুলে না ধরতে পারেন, তাহলে আপামর আমরা আগামী দিন অনিশ্চয়তার মধ্যে আমাদের পড়বে। সত্যি কি পেনশনটা পাবো? সত্যি কি প্রভিডেন্ট ফান্ডটা এখন পায় শিক্ষক, মানে অবসরের সঙ্গে সঙ্গে কি প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে? উত্তর না। সত্যি কি লিভ এনক্যাশমেন্ট পাওয়া যাচ্ছে? উত্তর না। সত্যি কি আগে কি হতো, বেতন আমরা মানে রিটায়ারমেন্টের পরে লিভ ইন মানে আমরা একটা বেতনের পার্ট অগ্রিম ভাবে বিক্রি করে দিতাম। আমরা যেদিন রিটায়ার্ড করতাম তারপরে 20% বা 25% মতন একটা অংশ পেনশন বিক্রি করে অগ্রিম টাকা আমরা হাতে নিতাম। যারা সম্প্রতি রিটায়ার্ড করেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক সম্প্রতি রিটায়ার্ড করেছেন, তিনি বললেন যে না ভাই, এখন কিন্তু দিচ্ছে না, সরকার এটা বন্ধ রেখেছে। অর্থাৎ টাকা দিতে হয়। ধরেন আপনি 15 বছর বা 10 বছরের জন্য যে পেনশনের টাকা বিক্রি করতেন, সেই টাকা তাহলে এক থোকে দিতে হতো, মানে একবারে দিতে হতো সরকারকে। সরকারের কাছে টাকা নেই, তাই বলছে এই স্কিমটাই এখন বন্ধ। অর্থাৎ পেনশনারদের পেনশন বিক্রি করে অগ্রিম ভাবে টাকা নেওয়ার যে সুযোগ ছিল, সেটা রাজ্য সরকার, তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের প্রতিবাদ এই মুহূর্তে কিন্তু সেই অর্থে নেই। প্রতিবাদ আমাদের কিন্তু সেই অর্থে নেই। দেখুন, ক্ষমতায় কে আসবে না আসবে, আমি খুব কষ্ট করে দুটো জিনিস আপনাদেরকে অনুরোধ করব, যে কর্মচারীদের অধিকার, শিক্ষকদের অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার একমাত্র বামপন্থীরাই রক্ষা করতে পারে। মানে একেবারে খুল্লাই কথাটা বলছি। তার কারণটা দেখুন, গত 5 বছরে কতবার বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি মানুষের কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলেছে। এটাও ঠিক যে বামপন্থীরাও চূড়ান্ত ব্যর্থ হয়েছে। মানে যে বামপন্থীদের আমরা দেখে অভ্যস্ত হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, অধিকার নিয়ে যাদের আন্দোলন আমরা দেখেছি, এসইউসির আন্দোলন ভাবা যায় না। পশ্চিমবাংলা গণতন্ত্রটা অনেকটাই প্রসারিত হয়েছিল 80-র দশকে, তার পেছনে এসইউসির একটা রোল ছিল। যে কোনো বিষয় নিয়ে আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয়, মানুষকে সঙ্গে নিতে হয়, সেটা আমরা দেখেছিলাম এসইউসিআই কে। সেটা প্রাথমিক স্কুলে মানে ইংরেজি ফিরিয়ে আনার প্রশ্নেই হোক, বা অন্য জিনিসপত্র দামের বৃদ্ধির প্রশ্নেই হোক, এসইউসির আন্দোলনকে কোনো মতেই ছোট খাটো করে দেখতে চাই না। কিন্তু ওদের মাথার মধ্যে বিভ্রান্ত ঘটলো, ওরা তৃণমূলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের লড়াইয়ে নেমে গেল। আর আজকে তৃণমূল কংগ্রেস এসইউসির যে ঘাঁটি, সেই ঘাঁটি দক্ষিণ দিনাজপুরের দুটো ঘাঁটি, দুটোই কিন্তু
কুলতলি, জয়নগর দুটোই দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দুটো এমএলএ ছিল বিধানসভায়, দেখেছি দিনের পর দিন কি লড়াইটা না দিয়েছিল। আজকে আমার মূল বক্তব্য হচ্ছে যে বামপন্থী হতে পারেন, অতি বামপন্থী হতে পারেন, সাধারণভাবে হতে পারেন, প্লিজ পেশাগত সংস্থাগুলো আপনারা শক্তিশালী হন। পেশাগত সংস্থাগুলো আপনারা যদি শক্তিশালী না হন, তাহলে আগামী দিনে বেতন তো দূরের কথা, পেনশন তো দূরের কথা, চাকরিতে থাকাটাই আপনার কিন্তু দায় হয়ে উঠবে। এই সরকার কিন্তু একটা বিপদের জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই সরকার কিন্তু আমাদের বিপদের জায়গায় নিয়ে যাচ্ছে, খুব পরিষ্কার করে আপনাদের বলতে চাই। ফলে নির্বাচনে যা প্রতিশ্রুতি দেখছেন, সেই প্রতিশ্রুতিগুলোকে বুঝে নিন। মোট আয় এবং ব্যয়ের নিরিখে, সরকারের আয় এবং ব্যয়ের নিরিখে আপনারা সরকারের প্রতিশ্রুতিগুলোকে গ্রহণ বা বর্জন করুন। সেটা বিরোধী রাজনৈতিক দলও যদি কোনো আয় এবং কোনো প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদেরকে প্রশ্ন করুন কিভাবে আয় আসবে। আয়, সরকারের আয় এবং সরকারের ব্যয় না বুঝে শুধুমাত্র যদি প্রতিশ্রুতির উপর আপনারা লাফান, শুধু প্রতিশ্রুতির উপর প্রভাবিত হয়ে ভোট দেন, তাহলে ভীষণ ভীষণ ভুল করবেন। এবং আমি একই সাথে বলবো, ডিএ তো দুরস্ত, আপনার বেতনটা মাসে পাবেন তো, আপনার পেনশনটা আপনি ঠিক মতন পাবেন তো, আপনি লিভ ইন ক্যাশমেন্ট অর্থাৎ ছুটি বিক্রিটা পাবেন তো, আপনি পেনশন বিক্রি অলরেডি বন্ধ অনেক জায়গায়, বহু জায়গায়। ফলে সব মিলে আপনি যখন চাকরি করতে এসেছিলেন তখন যে সুযোগ সুবিধার কথা বা প্রতিশ্রুতি ছিল, সেগুলো শেষ পর্যন্ত পাবেন তো। এবং সেই কারণে আমি বলছি যে, ধরুন আমি বিশ্ববিদ্যালয় স্তরের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য হয়ে এসছেন, তারা খুব বেশি হলে পুরনো পদ, শয়ে পুরনো পদ, এক একটা ডিপার্টমেন্ট খালি, এক একটা বিশ্ববিদ্যালয়ে, আমি নাম বলছি না, 5টা 7টা করে ডিপার্টমেন্টের কোনো একজন সিঙ্গেল টিচার নেই। দর্শক, আরেকবার বলছি, কলকাতার বুকে এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে 5টা ডিপার্টমেন্টে একজন স্থায়ী শিক্ষকও নেই, 5টা ডিপার্টমেন্টে। সেখানে ছাত্ররা কি পড়বে আপনি আমায় বলতে পারেন? সেখানে রাজ্য সরকার গেস্ট অতিথি অধ্যাপক নিয়োগের জন্য যে টাকা লাগে মাসে, ক্লাস পিছু 500 টাকা, সেটাও দিচ্ছে না। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো চলবে কি করে? এবং নিয়োগের কখন যে উপাচার্যরা নিয়োগের জন্য চেষ্টা করছেন, নিয়োগের ফাইল একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। নতুন যে নিয়ম করেছে, স্থায়ী পদ একজন রিটায়ার করেছেন হয়তো, সেটাও আবার ফিনান্সের স্যাংশন নিয়ে আপনাকে এগোতে হবে। ফিনান্সে ফাইল পড়ে থাকছে, অর্থাৎ টাকা দিতে পারবো না ভাই, নিয়োগ করো না। নিয়োগ করলেই তো সরকারের থেকে টাকা দিতে হবে। সরকার টাকার পরিবর্তে খেলা মেলাতে টাকা দিবে। বেতন স্থায়ী পদে নিয়োগের পরিবর্তে ভাতা বিভিন্ন রকম দেবে। এবং এর ফলে প্রশাসনটা ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে। 8200 প্রাইমারি স্কুল বন্ধ পশ্চিমবাংলায় তৃণমূল শাসনকালে, একটার পর একটা শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন। সেই বিশ্ববিদ্যালয়ে না স্থায়ী সরকারি স্থায়ী কর্মী আছে, না অধ্যাপক স্থায়ীভাবে নিয়োগ হয়েছে, না সঠিক পরিকাঠামো আছে, গবেষণা ল্যাব আছে। ফলে কেবল সাইনবোর্ড সর্বস্ব একের পর এক বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। এগুলো বলবার লোক নেই, এগুলো মিডিয়াতে বলবার মতনও নেই, পরিসর নেই। কেন বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী নিয়োগ করতে পারছেন না উপাচার্যরা? চেষ্টা করছেন, প্রত্যেক উপাচার্য চেষ্টা করছেন, অথচ তারা স্থায়ীভাবে নিয়োগ করতে পারছেন না। কারণ রাজ্য সরকার চাইছে না, কারণ রাজ্য সরকার অধ্যাপকদের পেছনে টাকা না খরচা করে তারা খেলা মেলা ভাতাতে খরচা করে ভোটে জিততে চাইছেন।
এবং পরিস্থিতি এমন একটা জায়গায় তৈরি হয়েছে যে আদতেও আগামী দিনে ডিএ তো অনেক দূরস্থ, বেতন মাসের বেতন মাসে পাবেন তো। যে আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটু গভীরে আপনারা ঢুকুন, তাহলে আপনি আগামী দিনে সত্যি আপনার পেশাটাকে রক্ষা করতে পারবেন তো। বেতন মিনিমাম লেভেলে বেতন পাবেন তো। এবং সেই কারণেই আমি এই যে অনুরোধটা করব, এই বুড়ো বয়সে আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে পেশাদার সংস্থাগুলোকে, পেশাদার সংগঠনগুলোকে, শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন হতে পারে, শিক্ষা কর্মীদের সংগঠন হতে পারে, দয়া করে রাজ্য সরকারের আর্থিক অবস্থা মানুষের সামনে তুলে ধরুন। দয়া করে আপনারা সেই কথাটা বলুন যারা পেনশনের জন্য লাইন আপ হয়ে আছেন, যার বহু সংখ্যক মানুষ যে পেনশনের লাইনে আছে, পেনশন পাচ্ছে না, তাদের নিয়ে একটু কথা বলুন, মানুষকে জানান। লিভ ইন ক্যাশমেন্ট, রিটায়ারমেন্টের পরে লিভ ইন ক্যাশমেন্ট যারা পাচ্ছেন না, দয়া করে একটু বলুন। প্রভিডেন্ট ফান্ড পেতে কেন দেরি হচ্ছে সেটা একটু বলুন। কেন বিশ্ববিদ্যালয়গুলো বাৎসরিক যে অনুদান সেটা কমতে কমতে কিছুই পাচ্ছে না সেটা বলুন। বিশ্ববিদ্যালয়গুলো অনুদান বন্ধ কার্যত বলুন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো চলবে কি করে। স্কুলগুলো কম্পোজিট গ্র্যান্ট পাচ্ছে না ঠিক মতন, সেটা বলুন। আপনারা দয়া করে বলুন যে বিশ্ববিদ্যালয়গুলো ডেভেলপমেন্টের ফান্ড যদি না পায় তাহলে কি করে চলবে। আপনারা দয়া করে বলুন। আর যারা সংগঠন করেন তারা অন্তত পক্ষে একটু পোস্টার, ব্যানার প্রচারে আনুন বিষয়গুলো। মেন মিডিয়া আপনাদেরকে কোনোদিন হাইলাইট করবে না। মেন মিডিয়া মূল খবরগুলোকে কখনোই হাইলাইট করবে না। ফলে আপনাদের দায়িত্ব কিন্তু নিজেদের দায়িত্ব নিজেরা নিন। এক একটা ডিপার্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে। এটা আমি শুধু শিক্ষা নিয়ে একটু ফোকাস করলাম। আপনি যদি কৃষি দপ্তরে যান এক গল্প, আপনি যদি বন দপ্তরে যান, বন দপ্তরের প্রহরীর সংখ্যা কমে কমে এমন একটা অবস্থা আছে যে বন সংরক্ষণই করার জায়গা নেই। পরিবেশ দপ্তরে গেলে একই গল্প, পিডব্লিউডি দপ্তরে গেলে একই গল্প, ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে একই কথা, একই সমস্যা। ম্যান পাওয়ার নেই, ইঞ্জিনিয়ার নেই। টাকার অভাবে পুরসভাগুলো, শুনলে অবাক হবেন, আপনাদের যাদের উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন অঞ্চলে পুরসভায় থাকেন, পুরসভাগুলো একটা সময় সপ্তাহে 7 দিনই ঝাড় দিতে আসতো। সুইপাররা, ঝাড়ুদাররা 7 দিনই ঝাড় দিতে আসতো। রোববার বন্ধ দেখবেন এখন। কেন রোববার বন্ধ জানেন? কারণ 7 দিনে একদিন যদি বন্ধ হয় তাহলে টাকাটা বাঁচে। 7 দিনের মধ্যে রোববারটা যদি অফ হয় তাহলে একদিনের মজুরি দিতে হবে না, বেতন দিতে হবে না। এইভাবে কাটেল হচ্ছে। রাজ্য সরকার পুরসভাগুলোকে টাকা দিতে পারছে না, পঞ্চায়েতগুলোকে টাকা দিতে পারছে না। পঞ্চায়েত পুরসভাগুলো ঠিক মতন কাজ, মানে ইভেন কি রাস্তার মতন বেসিক কাজটা করতে পারছে না। এই একটা নির্বাচন হচ্ছে যেখানে রাস্তার কাজ ছাড়াই নির্বাচন হচ্ছে। ফলে এইরকম একটা আর্থিক পরিস্থিতি, দয়া করে আপনারা আপনাদের মতন করে বিভিন্ন জায়গায় বলুন। নাহলে এই নির্বাচনের পরে যে আর্থিক হাহাকার তৈরি হবে তাতে বহু লোকের কাজ হারাবে, বহু জায়গায় নিয়মিত বেতন বন্ধ হয়ে যাবে। ফলে এই আশঙ্কা, এই ভয় আমাদের আছে। অন্তত শাসক দলের কাছে, বিরোধী দলের কাছে এই প্রতিশ্রুতিটা নিন যে ক্ষমতায় এসে আপনারা কাজ বন্ধ করে দেবেন না, পেনশন বন্ধ করে দেবেন না, লিভ ইন ক্যাশমেন্ট আমাদের দেবেন, রিটায়ারমেন্টের পরের মাসে পেনশন চালু করবেন। এই প্রতিশ্রুতিগুলো আদায় করুন।
আদায় করার কৌশল আমি বলবো, মেন মিডিয়াতে লাভ নেই, এগুলো বলে লাভ হবে না। আপনাদের ব্যক্তিগতভাবে আমি যেমন করে ফেসবুকের কমিউনিকেট করলাম, আপনারা প্রত্যেকেই সচেতন নাগরিক যারা আছেন, প্রত্যেকেরই ফেসবুক বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে আপনি ভালো করে খোঁজ আগে নিন, নিয়ে আপনার বক্তব্যটা জানান, কনসার্নটা জানান। এটা ক, ইউনিট লেভেলে। খ হলো যারা সংগঠন করেন তারা দয়া করে পোস্টার ব্যানারের প্রচারে আনুন যে আর্থিক অবস্থা কোথায় সমস্যা, অনুদান বন্ধ হওয়ার ফলে প্রবলেম কোথায় হয়েছে, মানে অস্থায়ী কর্মীদের বেতনও কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তুলে আনুন। আর একেবারে ডেপুটেশন দিয়ে প্রত্যেকটা পার্টি অফিসে যান, তৃণমূলের পার্টির অফিসে একদিন ডেপুটেশনে যান, বিজেপির পার্টি অফিসে যান, সিপিএম এর পার্টি অফিসে যান, যারা সংগঠন করেন আপনারা তাদের সাথে আলোচনা করুন। যদি ওনারা বলে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা দেখব, সঙ্গে সঙ্গে সেগুলো প্রতিশ্রুতি হিসাবে পাবলিকলি নিয়ে আসুন যে হ্যাঁ তৃণমূল ভবনে গেছিলাম, আমাদের সাথে আলোচনা করে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় আসলে এগুলো, অর্থাৎ সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের বেতন বন্ধ হবে না, ভাতা বন্ধ হবে না, পেনশন পরের মাসেই পাবে, লিভ ইন ক্যাশমেন্ট মানে ইমিডিয়েটলি পাবে। এই সমস্ত কিছু প্রতিশ্রুতিগুলো লিখিত আকারে নেওয়ার চেষ্টা করুন। এবং প্রয়োজনে কিন্তু মিটিং মিছিলে প্রত্যেককেই যেতে হয়তো হবে, সেই জন্যই কিন্তু সেই দিকেও কিন্তু প্রস্তুত থাকতে হবে। কনসার্নের বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি প্রয়োজনীয় এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন।